পেটের কোনো একটা গন্ডগোল হতে যা দেরি, ব্যাস সব দোষ গিয়ে পড়লো রান্নায় ব্যবহার করা তেলের ওপর। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এমনটা করা হয়। আবার নানা রকম যে গবেষণা রয়েছে, সেই গবেষণা থেকেও কিন্তু বারবার এই তথ্য উঠে এসেছে যে এই যে তৈলাক্ত খাবার বলি বা তেল, অতিরিক্ত তেল, সেইখান থেকে কিন্তু পেটের সমস্যা বা নানা রকম রোগ বাসা বাঁধছে অল্প বয়সী মানুষের মধ্যে। এবার যারা ভোজন রসিক রয়েছেন বা যদি বলি যে যারা রান্না করতে ভালোবাসেন, তেল ছাড়া রান্না তাদের পক্ষে ভাবা প্রায় অসম্ভব। তাহলে পেটের সমস্যার ক্ষেত্রে তেলটা কতটা ইউজ করবেন, বা বলা ভালো কোন তেলটা আমাদের জন্য ভালো, এরকম নানা রকম প্রশ্ন রয়েছে। সেই সব প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর সৌমিক ঘোষ। প্রথমে স্যার আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি শুরুতে বললাম যে তেল আর খাবার, অনেক সময় তো দোষটা দেওয়া হয় তেলের ওপরে, তাহলে সব দোষ কি বা বলা যেতে পারে যত নষ্টের গোড়া কি এই পেটের সমস্যাতে তেলই, আপনি কি বলবেন? একমাত্র হয়তো নয়, কিন্তু আমাদের এই আজকাল যে ধরনের লাইফস্টাইল তৈরি হয়েছে, তাতে আপনি যদি রাস্তায় বেরোনোর পর আপনার খাওয়ার জায়গা যেখানে তাকাবেন সেখানেই দেখবেন তেলে ভাজা জিনিসপত্র বিক্রি হচ্ছে, লোকে তেল নিয়ে খাচ্ছে। আমাদের দেশে এই তেলের কোয়ালিটি, তেলের যে সমস্ত গুণমান, পরিমাণ, এইগুলো নিয়ে মানুষের ভাববার সময় খুব একটা নেই। সরকারেরও খুব একটা এই তেলগুলোর ওপর নজরদারি নেই। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তেল আসছে এবং বাইরে বেরিয়ে যে কোনো জায়গাতেই আপনি যাবেন, দেখবেন সারাদিনের হিসাব করলে মানুষ যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা অধিকাংশ সময়তেই অতিরিক্ত তৈলাক্ত জিনিসপত্র খাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যে সমস্ত তেলগুলো আমরা রাস্তাঘাটে, এমনকি খুব ভালো ভালো খাবারের দোকানেও যে ধরনের তেল ব্যবহার হচ্ছে, কোনো সময় তার দাম কমানোর জন্য তাকে অ্যাডাল্টারেশন করা হচ্ছে অন্য জিনিস দিয়ে, অন্য তেল দিয়ে, কখনো তার ঝাঁঝ বাড়ানোর জন্য, তাকে তেলের গুণ বাড়ানোর জন্য তাকে দেখানো হচ্ছে যে অন্য জিনিস দিয়ে সেটাকে অ্যাডাল্টারেটেড করে তার টেস্ট বাড়ানো হচ্ছে, অথচ যেটা শরীরের পক্ষে ঠিক নয়। আর অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তেল, যে ধরনের তেল আমাদের ক্ষেত্রে খুব উপযোগী, কোনো ক্ষেত্রেই যে দামে আমাদের খাবার বিক্রি হয় তাতে সেই দামে ওই উপযোগী তেল ব্যবহার করা সম্ভব নয়। ফলে খুব কম দামি এবং শরীরের পক্ষে ক্ষতিকারক যে সমস্ত তেল বাজারে আছে সেই তেলই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যার ফলে সেটা নিশ্চয়ই শারীরিক একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদমই তাই। এই জায়গাতে আমি প্রশ্ন করব, তাহলে এই অস্বাস্থ্যকর তেল বলি বা যেগুলো আমাদের জন্য, শরীরের জন্য ঠিক নয়, সেখান থেকে পেটের কি কি ধরনের সমস্যা দেখা যেতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে তেল যখনই আমরা খাবো, আমাদের শারীরবৃত্তীয় কারণে আমাদের পাকস্থলীতে যে সমস্ত রিসেপ্টর আছে তারা তেল যখনই সেখানে গিয়ে হাজির হয়, প্রথম কাজ হচ্ছে যে পাকস্থলী থেকে সংকোচন প্রসারণের মাধ্যমে খাবার যে নিচের দিকে নামবে এবং হজম হওয়ার জায়গায় অন্ত্রে পৌঁছবে, সেই প্রক্রিয়াটাই অনেক স্লো হয়ে যায়। ফলে কি হয়, আমাদের পেটের তেলটা একটা স্ট্যাগনেন্ট জায়গা, একটা স্থির অবস্থায় পড়ে থাকে এবং পেটের অ্যাসিড এবং অন্যান্য উপকরণের মাধ্যমে সেই তেল, যাকে বলে গেঁজে যাওয়া বা ফার্মেন্টেড অবস্থার আরেকটা তেলের রূপ, যেটা শর্করার যেটা ফার্মেন্টেড বলি, সেটার আরেকটা রূপ হচ্ছে তেলটা অন্যভাবে সেই জায়গা থেকে যে তেলের যে কম্পোনেন্টগুলো তৈরি হয় সেগুলো অবশ্যই ওই পাকস্থলীর ক্ষেত্রে সরে যাওয়ার যেটা জরুরি ছিল সেটা না সরার ফলে আমাদের খিদে না পাওয়া, গ্যাস অম্বল, অতিরিক্তভাবে শরীরে একটা অস্বস্তি, এগুলো তো হয়ই। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে এই তেল যখন অতিরিক্ত পরিমাণে আমাদের শরীরে ঢোকে, তখন সেই তেল আমাদের শরীরের ভেতরে যখন রক্তে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, আমরা সবাই জানি যে হার্টের রোগের ক্ষেত্রে তেল কমানো ভীষণ জরুরি। কারণ শিরা উপশিরায় যদি তেল জমে, তাহলে সেই খারাপ ক্ষতিকারক তেলগুলো যদি জমে যায়, তার থেকে আমাদের হার্টের রোগ, ব্রেন স্ট্রোক, অনেক কিছুই হতে পারে। তার সাথে সাথে হাইপার টেনশন বা অতিরিক্ত উচ্চ রক্তচাপ, এগুলোর থেকে আমাদের কিডনির ওপর প্রভাব পড়তে পারে। চোখের স্ট্রোক একটা ব্যাপার হচ্ছে, সেটাও তেল থেকে আসতে পারে। আমাদের শরীরে তেল ভীষণভাবে জরুরি। এমন নয় যে তেল ছাড়া আমাদের চলবে, কারণ তেল ছাড়া আমাদের অনেক হরমোন শরীরে ঢুকবে না, ডি এই ধরনের হরমোনগুলো শরীরে ঢুকবে না। তেল না থাকলে আমাদের শরীরের যে সমস্ত এনার্জি সোর্স হঠাৎ করে বেশি দরকার হয়, সেই জায়গাটা মিট আপ করা যাবে না এমার্জেন্সি টাইমে। তেল না থাকলে আমাদের বিভিন্ন ধরনের হরমোন যেগুলো তেল থেকে তৈরি হয়,
সেই হরমোনগুলো হবে না। অনেক সেক্স হরমোন আছে, যে সেক্স হরমোনগুলো আমাদের শরীরে তৈরিই হবে না, এবং তার সাইড এফেক্টে অনেক রকমের আমাদের শরীরের শারীরবৃত্তীয় পরিবর্তন হবে। তেল আমাদের দরকার, পরিমিত তেল, এবং কি খাচ্ছি সেই তেলের ওপর ভীষণভাবে আমাদের নির্ভর করা উচিত যে কোন তেল ভালো আর ঠিক কতটা পরিমাণে আমাদের খেতে হবে। একদমই তাই, মানে আপনি এই বিষয়টা তো একদমই ক্লিয়ার করে দিলেন যে অনেক সময় না একটা কথা শোনা যায় যে তেলটাই মানে সব থেকে বড় বিপদ ডাকছে, তেল পুরোপুরি বর্জন করে দাও, মানে তেল ছাড়া রান্না, মানে এখন অনেকে তো হেলথ কনসিয়াস হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রেই একটা ভাবনা বা ধারণা দেখা যায়। আপনি সেই বিষয়টা ক্লিয়ার করলেন। এবার যে বিষয়টায় আসবো, এখন আমরা মানে একদম আজীবনই দেখে এসেছি সর্ষের তেল বা কখনো কখনো রিফাইন্ড অয়েল, তবে এখন বাজার চলতি নানা রকম তেল পাওয়া যায়, আমন্ড অয়েল থেকে শুরু করে অলিভ অয়েলে রান্নার অনেক ধরনের তেল পাওয়া যাচ্ছে, কিন্তু কোন তেলটা আমাদের জন্য ভালো আর কোন তেলটা নয় সেটা সাধারণ মানুষ বুঝবে কি করে, সেটা যদি একটু বলেন। বাঙালির প্রথম যেটা তেলের প্রসঙ্গ আসে সেটা হচ্ছে ভালো মন্দর বিচারের বাইরে, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের ক্ষেত্রে আবার বাঙালির দরকার হচ্ছে ঝাঁঝ। এই ঝাঁঝ তৈরি করতে গিয়ে, খাঁটি সর্ষের তেলের ঝাঁঝ আনতে গিয়ে আমাদের ভেজাল সর্ষের তেলের মধ্যে আমরা মেশাচ্ছি হচ্ছে শিয়াল কাঁটা। যে শিয়াল কাঁটার থেকে একটা রাসায়নিক আছে যেটা যদি আমাদের শরীরে 1 মিলিগ্রামের বেশি প্রবেশ করে, এবং রেগুলার বেসিসে প্রবেশ করলে অবধারিত মৃত্যু, আর অল্প পরিমাণে প্রবেশ করলে সেখান থেকে ড্রপসি রোগ আমাদের হতে পারে, বিভিন্ন নার্ভের রোগও হতে পারে। উত্তরপ্রদেশে এই ধরনের তেলের অ্যাডাল্টারেশনে শিয়াল কাঁটার জন্য বহু মানুষ মারা গেছে, একটা এরকম ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তেলের ঝাঁঝ বৃদ্ধির জন্য এটা ব্যবহার করা হয়, এটা অবশ্যই করা উচিত নয়। এবং সর্ষের তেল আমরা ইউজ করছি যখন করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পরিমাণটা। আমাদের প্রাপ্তবয়স্ক পুরুষদের দরকার হচ্ছে 5 থেকে 6 চামচের বেশি তেল একদমই খাওয়া উচিত নয়, আর মহিলাদের হচ্ছে 4 থেকে 5 চামচ। কোনো অবস্থাতেই 20 গ্রামের বেশি তেল আমাদের সারাদিনের শরীরে যাওয়া উচিত নয়। এবার হচ্ছে সর্ষের তেল কিন্তু আমাদের সবচেয়ে ভালো তেল নয়, দরকার হচ্ছে সবচেয়ে ওপরে তেলের কোয়ালিটি অনুযায়ী রয়ে গেছে অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা ভীষণ বেশি পরিমাণে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের বিভিন্ন জায়গায় অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, এবং যে সমস্ত অক্সিডেন্ট এবং ক্ষতিকারক ফ্যাট যেগুলো, ফ্যাটি অ্যাসিড যেগুলো, যেমন হচ্ছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এগুলোকে ঠেলে সরিয়ে দেয়, আমাদের শিরায় জমতে দেয় না কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। সুতরাং আমাদের সবচেয়ে ভালো হচ্ছে অলিভ অয়েল, কিন্তু পরিমাণ যদি আমরা এক্ষেত্রেও বেশি করি, সেখানে অলিভ অয়েলও সবসময় খুব সাবধানতার সঙ্গে অবলম্বন না করলে ক্ষতি করতে পারে। তারপরে আসছে সানফ্লাওয়ার অয়েল, এর মাঝে অনেক আছে, অ্যাভোকাডো তেল আছে, আরও অনেক রকমের তেল আছে, কিন্তু আমাদের মধ্যে এখন রিফাইন্ড যে তেলের ব্যাপারটা এসে গেছে, সেই রিফাইন্ড তেলে আমরা এখন কখনো রাইস ব্র্যান অয়েল দেখছি, কখনো সয়াবিন অয়েল দেখছি। তো যদি এগুলো খাঁটি হয়, সত্যি করেই যদি এগুলো রাইস ব্র্যান বা সয়াবিন অয়েল বা এই জাতীয় কিছু হয়, তাহলে ক্ষতি কিন্তু অনেক কম। কারণ অলিভ অয়েলের পর আসে সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েলের পরে তারপর এগুলো আসে। কিন্তু আমরা তো সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া আমাদের কাছে আরও কিছু তেল বাজার চলতি আছে, যেমন অনেক জায়গায় টেস্ট আনতে পাম অয়েল ব্যবহার করা হয়, পামোলিন তেল ব্যবহার করা হয় বিস্কুট তৈরি করতে। তো এই জাতীয় তেলগুলো যখন তৈরি করা হয়, তো এই তেলগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদটা হচ্ছে এগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যখনই আমরা ব্যবহার করব, আমাদের শরীরের ক্ষতি কিন্তু অবধারিত। আমরা খুব টেস্ট আনার জন্য ডালডা খেতাম আগে, এখন সেই ডালডাটা অনেক কমে এসেছে। তো এই ডালডা ব্যাপারটা যখন কমে এসেছে, তবু কিন্তু আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের বাজার চলতি তেলগুলোর মধ্যে অনেক রকমের ভেজাল তেল এসে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পাম অয়েলটাও কিন্তু বাদ যাচ্ছে না। তো এই যে জিনিসগুলো আমাদের তেলের মধ্যে আমরা যোগ করছি, অনেক ক্ষেত্রে তো তেল নয়, কিছু প্রাণীজ চর্বিকে আমরা প্রসেস করে তেল বানিয়ে বিক্রি করে দিচ্ছি। তো সুতরাং আমাদের কিন্তু তেল সম্পর্কে ভীষণ মাত্রায় সচেতন হতে হবে, পরিমাণ ঠিক রাখা, কোন তেল খাচ্ছি সেটা ঠিক রাখা, এবং তার সাথে সাথে কী তেল খাচ্ছি সেটা প্রচণ্ড মাত্রায় গুরুত্বপূর্ণ। তেল আমাদের যেমন দরকার সেটা পরিমাণে দরকার, কিন্তু তার থেকে বেশি পরিমাণে যদি আমরা তেল ব্যবহার করি, বা আমরা যদি সেই গুণমান অনুযায়ী, শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী তেল ব্যবহার না করি, তাহলে
যে খারাপ তেলগুলো আমরা রেগুলার বেসিসে ব্যবহার করছি সেগুলো ভয়ঙ্করভাবে আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে। একদমই তাই। এবার আপনি শুরুতেই বলছিলেন যে বাজে তেল অ্যাভয়েড করা, তার জন্য বাইরের খাবারটাকে আমাদের অ্যাভয়েড করতেই হবে শুরুতেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার যারা ভোজন রসিক, প্রথমেই উল্লেখ করছিলাম ভোজন রসিক, যারা রান্না করতে যারা ভালোবাসে, তারা যে ডিপ ফ্রাইড যে খাবারগুলো রয়েছে বা একদম ডুবো তেলে রান্না করা কিন্তু ভালো তেল বলছে, তো তাদের কাছে একটা এই প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সেগুলোও খাবো না? সেখানে আপনার প্রশ্ন উত্তর কি থাকবে? তেলের ক্ষেত্রে সবচেয়ে বড় এই ডিপ ফ্রাইড ব্যাপারটা যেটা আসে সেটা হচ্ছে বারবার একই তেল যদি কন্টিনিউয়াসলি রান্নায় ব্যবহার করা হয়, আজকে আমি এক কড়াই তেলের কিছু সিঙ্গাড়া ভাজলাম, আবার কালকে সেই তেলটাই রেখে দিলাম, সেই তেলটাতেই আবার পরের দিনের সিঙ্গাড়া ভাজলাম। যত তেল বেশি আমরা গরম করব তত তার অক্সিডেশনের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে। তো সেই অক্সিডাইজড তেল যত ব্যবহার করব তার মধ্যে যদি আবার কার্বন পার্টিকেল, যে ফুড পার্টিকেলগুলো তেলের মধ্যে বারবার ভাজতে ভাজতে ফুড কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে কার্বনে পরিণত হয়েছে, তাতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর যত আমরা অক্সিডাইজ তেল ব্যবহার করব তত আমাদের শরীরে ক্ষতি বাড়বে। সুতরাং ফ্রেশ তেল হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ যদি ডিপ ফ্রাইড কথাটা বলেন। আর যে কোনো ডিপ ফ্রাইড জিনিসের মধ্যে তেলের পরিমাণ অ্যাবজর্পশনটা অতিরিক্ত বেশি, যেটা আপনি পরবর্তী পর্যায়ে কোনো উপায়েই তাকে ছেঁকে, তাকে টিস্যু পেপার দিয়ে তার তেল অ্যাবজর্ব করে কোনোভাবেই আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না। আর ডিপ ফ্রাইড যে কোনো জিনিস, সে কার্বোহাইড্রেট হোক, প্রোটিন হোক, এই ডিপ ফ্রাইড ব্যাপারটার মধ্যে কিন্তু একটা প্রবলেম থেকেই যায়, সেটা হচ্ছে অক্সিডেশন। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ওকে সারা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে তাকে শেষ করতে পারে না। ফলে ক্রমাগত এই যে অক্সিডাইজ জিনিসগুলো আমরা শরীরে নেব, তার সঙ্গে একদম ডাইরেক্ট কার্বন পার্টিকেল চার্ড অবস্থায়, পুড়ে যাওয়া অবস্থায় যে পোড়া তেলের খাবার খেলে অবধারিতভাবে আমাদের শরীরে ক্ষতি হতে বাধ্য। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। তেল সম্পর্কে আশা করি দর্শকদের যে প্রশ্নগুলো ছিল অনেকটাই ক্লিয়ার হয়েছে। এবার আপনাদেরকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমরা প্রথম থেকেই বলে আসছি বা শুনে আসি যে খাবারটা কিন্তু তৃপ্তি করে হতে হবে, তবে খাবার পরে আমাদের পেটের জন্য যেন গোটা বিষয়টা বেদনাদায়ক না হয়ে ওঠে, তার জন্য কিন্তু নজর রাখতে হবে রান্নায় ব্যবহার করা তেলের দিকেও। এমনটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ। ক্যামেরা স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।